Previously on From. Boyd, are you seriously okay with him taking that? Wait, I'm coming! Don't move, okay? এপিসোড 5 লেকের ভেতরে ওই অদ্ভুত জিনিসটা ভেসে ওঠা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। ডোনা সেটাকে উপরে আনার কথা বললে কলোনি হাউসের দুজন লোক সম্মতি জানায় না। তারা বলে, কলোনি হাউসে তোমার অর্ডার চলে ঠিকই, কিন্তু এখানে তোমার অর্ডার চলবে না। এটা একটি ভূতুড়ে লেক, এখান থেকে যেটা বের হচ্ছে কোনোভাবেই শুভকর হতে পারে না। ডোনা বলে, আমাদের এখান থেকে যদি দৌড়েও শহরে যেতে হয় তবু সন্ধ্যা গড়িয়ে যাবে। তাছাড়া এই লেকের ভেতরে আরও কী লুকিয়ে আছে সেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তখন কলোনি হাউসের একজন সম্মতি জানায়। তারপর ডোনা, এলিস এবং কলোনি হাউসের ওই মহিলাকে নিয়ে ওই জিনিসটা পানি থেকে উপরে তুলে নিয়ে আসে। সেই জিনিসটা সম্পূর্ণ ঘাসে ঢাকা ছিল। এরপর তারা কি করবে জানতে চাইলে ডোনা বলে, একে একদম উপরে নিয়ে যেতে হবে। অন্য সাইডে ইথান যে পাখিটি পেয়েছিল সেটা আর কোনোভাবে বাঁচানো যায়নি, তাই সেখানেই পাখিটাকে ইথান দাফন করে দেয়। ইথান ভেবেছিল এটা হয়তো লেক অফ টিয়ার্স, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। সে তার মাকে বলে, সব কিছু ঠিক হয়ে যাবে তো? তাবিতা বলে, আশা তো করছি। অপরদিকে পোস্ট অফিসে জেইড হ্যালোসিনেট করতে শুরু করে। সে বুঝতে পারে সে যেই ধরনের ড্রাগ আশা করেছিল সেই মাশরুম তার থেকে বেশি কাজ করছে। অর্থাৎ সেই মাশরুমটি ব্যবহার করেছিল যেন সব কিছু মনে করতে পারে। হঠাৎ সে দেখতে পায় জানালায় বেশ কিছু মাকড়সা ছেয়ে গেছে, এমনকি তার শরীরেও একটা মাকড়সা দেখা যাচ্ছে। সেটা দেখে জেড প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে। তখনই বয়েড এসে তাকে শান্ত করে, তারপর জানায় তার শরীরে কিছুই নেই। এরপরই জেডের হুঁশ আসে। এরপর সে ঠান্ডা হয়ে চেয়ারের উপর বসে পড়ে। তখন বয়েড ক্রিস্টিকে ডাকতে চায় চিকিৎসার জন্য, কিন্তু জেড তাকে মানা করে দেয়। সে বয়েডকে বলে, এখন তোমাকে একটা গাইডের মতো ভূমিকা পালন করতে হবে। তোমাকে ধরতে হবে কোনটা আসল আর কোনটা হ্যালোসিনেট। তুমি এমন একটা শব্দ ব্যবহার করবে যার মাধ্যমে আমি বুঝতে পারবো কোনটা আসল আর কোনটা হ্যালোসিনেট। বয়েড বলে, ঠিক আছে, তাহলে কি এমন শব্দ ইউজ করা যেতে পারে? জেড একটু ভেবেচিন্তে বলে, ক্যাপ্রিকন। এই শব্দটা ইউজ করলেই সে থেমে যাবে। এরপর তারা পোস্ট অফিস থেকে বের হয়ে আসে। বয়েড জানতে চায় তারা কোন দিকে যাবে। তখন জেড অ্যারো চিহ্ন দেখে তাকে সেই দিকেই যেতে বলে। তারা আর কথা না বাড়িয়ে দ্রুত সেই দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে ক্লিনিকে ক্রিস্টি সোফিয়ার হাত ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে তার হাড্ডি পজিশন থেকে সরে গেছে। এটা এখনই পজিশন মতো বসিয়ে দিতে হবে, নয়তো পরে হাতটা একেবারে ড্যামেজ হয়ে যাবে। ক্রিস্টি ও মেরিয়েল তাকে বুঝিয়ে সুঝিয়ে 1, 2, 3 গুণা মাত্রই তার হাড্ডি এক টানে পজিশন মতো বসিয়ে দেয়। সোফিয়া বেশ ব্যথা পায়, কিন্তু মুহূর্তের ভিতরে হয়ে যায় জন্য সে তেমন একটা ব্যথা অনুভব করতে পারে না। তখন ক্রিস্টি মেরিয়েলকে বলে, ক্লিনিকের ভেতরে ব্রেস আছে নাকি, যেটা হাত ভাঙলে হাতে ব্যান্ডেজের মতো ব্যবহার করা হয়। সে জানায় ক্লিনিকে নেই, হয়তো অ্যাম্বুলেন্সের ভেতরে থাকতে পারে। এই কথা বলে সে বের হয়ে যায়। তখন ক্লিনিকের দিকে তাড়াহুড়া করে জুলি ও র্যান্ডাল আসছিল। মেরিয়েল জুলিকে বলে চুল কেটে তাকে অনেক ভালো লাগছে। জুলি তাকে থ্যাঙ্ক জানিয়ে ভেতরে ঢুকে পড়ে। সে র্যান্ডালকে ইশারা করে জানতে চায় ঘটনাটা কি। র্যান্ডাল বলে, অনেক লম্বা কাহিনী। এই কথা বলে সেও পিছে পিছে ঢুকে পড়ে। তারপর মেরিয়েল অ্যাম্বুলেন্সের ভেতরে একটা বক্সের ভিতরে যখনই ব্রেস খুঁজবে ঠিক তখনই দুটি হ্যান্ডকাপ তার হাতে লেগে যায়। সে ভয়ে চিৎকার করতে থাকে। এটা ঠিক সেই সময়ের মতো হয় যেটা আমরা বিগত সিজন 3-তে দেখেছিলাম। জুলি, র্যান্ডাল ও মেরিয়েল এই তিনজনের আত্মা একটি জায়গায় বন্দী হয়ে গিয়েছিল। তখন বয়েড মিউজিক বক্স ভাঙার মাধ্যমেই তাদের আত্মাকে ফিরিয়ে এনেছিল। তো মেরিয়েল তখন অ্যাম্বুলেন্সের রেডিওর ভেতর থেকে ভয়ানক সব চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল। সেই চিৎকার এতটাই বিকট ছিল যে সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এদিকে ডোনা সবাইকে নিয়ে ওই জিনিসটি উপরে তুলে নিয়ে আসে এবং সেটা পরিষ্কার করে দেখতে পায় সেখানে 3টি পুতুল, সবগুলোই মানুষের সাইজের। ডোনা তার ভেতরে একটা পুতুলের শরীর কেটে দেখে ভিতরে কোনো অদ্ভুত কিছু আছে কিনা যেটা তাদের বিপদের কারণ হতে পারে, কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না। কলোনি হাউসের ওই মহিলা জিজ্ঞেস করে, এগুলো কেন কেউ পানির ভেতরে রেখে দেবে? ডোনা বলে, এই মুহূর্তে আমার একটা কথাই মনে পড়ছে, মানুষ এই জিনিসটা ক্ষেতের ভেতরে লাগিয়ে রাখে, যাকে সোজা বাংলায় বলা হয় কাকতারুয়া, যার কারণে পাখিরা ভয়ে খেতে আসতে পারে না। হতে পারে এটা লেকের ভেতর রেখে দেওয়া হয়েছে এই কারণেই,
যেন লেকের ভেতরে আরও যেই জিনিসগুলো আছে সেইগুলো যেন বের হয়ে না আসতে পারে। অপরদিকে জেড বয়েডের সাথে জঙ্গলের ভেতরে চলে আসে এবং দীর্ঘ সময় ধরে জেড বয়েডকে নিয়ে ঘুরছিল। মাশরুম এতটাই তার ব্রেনে ইফেক্ট করেছিল যে সে বমি করছিল এবং সব কিছু চোখে ঝাপসা দেখতে পাচ্ছিল। বয়েড বলে, তোমার শরীর যদি আরও বেশি খারাপ লেগে থাকে তাহলে আমরা এখনই টাউনে ফিরে যাব। জেড বলে তার কিছুই হয়নি, সে ঠিক আছে। তখন বয়েড তাকে প্রশ্ন করে, আমরা কি সারাদিন এই জঙ্গলের ভেতরেই ঘোরাফেরা করব? জেড হেসে বলে, আমি আসলে ভুলেই গিয়েছিলাম। আসলে আমাদের এখানে প্রশ্ন করতে হবে, অর্থাৎ জানতে হবে এই শহর থেকে বের হওয়ার রাস্তা কোথায়। তখন সে জঙ্গলের ভিতর চিৎকার করে বলে, আমাকে দেখাও আমি যেটা আগে জানতাম কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না। দেখাও আমার ভিতরে কি আছে যেটা আমাকে সাহায্য করবে। ঠিক সেই মুহূর্তে জেড ভায়োলিনের সুর শুনতে পায়। সেই সুর জেড ছাড়া কোনোভাবেই বয়েড শুনতে পাচ্ছিল না। সে বয়েডকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বয়েড জানায়, না, সে কিছুই শুনতে পাচ্ছে না। জেড সেই সুর অনুসরণ করতে করতে এগিয়ে যায়। তখন সে দেখতে পায় একটা 12 বছরের ছেলে সেই ভায়োলিন বাজাচ্ছে। আর এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই ছেলেটি ছিল তার ছোটবেলার একটা ভার্সন। বয়েড তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? জেড বলে সে তার ছোটবেলাকে দেখতে পাচ্ছে। যেদিন তার দাদি মারা যায় সেদিন সে সারাদিন ভায়োলিন বাজিয়েছিল। সে কোনোভাবেই ভায়োলিন থামায়নি, কারণ সে জানতো ভায়োলিন থামলেই তার দাদি এই পৃথিবীতে আর থাকবে না। এই জন্য সে সারা দিন বাজিয়েছিল। যখন সে ভায়োলিন থামায় সে দেখতে পায় তার দাদি আর পৃথিবীতে নেই। এই কথা বলে সে প্রচণ্ড কাঁদতে থাকে। তারপর সে চিৎকার করে বলতে থাকে, আমি এই দিন মনে করতে চাইনি, আমি চেয়েছি এই শহর থেকে কিভাবে বের হওয়া যায়। বয়েড তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জেড বলে সে কোনোভাবেই আর এখানে থাকবে না, সে শহরে ফিরে যাবে। এই বলে সে ঘুরে তাকাতেই তার সামনে তারই ছোটবেলার ভার্সন এসে দাঁড়ায়। এরপর জেড বয়েডের দিকে ঘুরে তাকাতেই দেখে তার সামনে সেই লোকটি যার একটি চোখের ভেতর লোহা ঢোকানো ছিল এবং তার হাতে একটি মানুষের খুলি ছিল, আর তার ভেতরে রয়েছে রক্ত, যেটা তাকে প্রথম থেকেই খাওয়ানোর জন্য আহ্বান করেছিল এবং বারবার আংখুয়ে শব্দটি উচ্চারণ করছিল। এই দৃশ্যগুলো আমরা বিগত সিজনে দেখেছিলাম। বয়েড তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে এখন কি ঘটছে সেটা আমাকে খুলে বলো। জেড সেই লোকটির বর্ণনা দেয়। বয়েড তাকে বলে, সে হয়তো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই সেটা পান করতে বলছে, তুমি সেটা পান করো। তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা কোনো রক্ত নয়। তখন জেডের ছোট ভার্সন সেটা পান করতে নিষেধ করে। সে বুঝতে পারছিল না এখন সে কার কথা শুনবে, কিন্তু বয়েড তাকে বারবার বলছিল সেটা পান করতে। শেষমেশ সে বয়েডের কথা মতো লোকটির হাত থেকে খুলিটি নিয়ে সেই রক্ত পান করতে শুরু করে। তখন সে দেখতে পায় খুলির ভিতরে অসংখ্য মাকড়সা। এটা দেখে সে বমি করে দেয় এবং দেখতে পায় তার হাতে রক্ত লেগে আছে। ঠিক তখনই সে দেখতে পায় তার সামনে আর কেউ নেই। কিছুক্ষণ পরেই তার জুনিয়র ভার্সন তার সামনে এসে ফ্রেঞ্চ ভাষায় বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম সেটা পান না করতে। এখন তুমি তোমার পছন্দ মতো স্মৃতি দেখতে পাবে না, এখন তুমি সেটাই দেখতে পাবে যেটা তুমি কখনোই দেখতে চাওনি। এই বলে ছেলেটি জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করে। জেডও তার পিছে পিছে হাঁটতে শুরু করে। বয়েড তাকে থামতে বললে জেড কোনোভাবেই থামে না, তাই সে বাধ্য হয়ে তার পিছে সেও হাঁটতে শুরু করে। এদিকে কেনি ফাতিমার রুমে আসে। তখন সে দেখতে পায় ফাতিমা যেই গোলেম তৈরি করছিল সেটা অনেকটাই মানুষের মতো আকৃতি নিয়েছে। সে ফাতিমাকে উৎসাহ দেয় যে তার কাজটা ভালো হচ্ছে। তখন ফাতিমা তার কাছে জানতে চায় তার কি কিছু প্রয়োজন। কেনি বলে, আসলে সেই রকম কিছু না, এই পরিস্থিতিতে অনেক সময় তোমার উপর চেঁচামেচি করেছি, সেটা কখনোই করা উচিত হয়নি। আমাদের উচিত ছিল একে অপরের পাশে থাকা। কেনি বলে, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে। এই কথা শুনে ফাতিমা অনেক খুশি হয়। যাওয়ার সময় কেনি তাকে প্রশ্ন করে, তোমার গর্ভে যেটা ফিল করছো আসলে সেটার অনুভূতিটা কেমন? ফাতিমা বলে, এক্স্যাক্টলি তোমাকে আমি এক্সপ্লেন করতে পারবো না এটা কেমন, কিন্তু এটা অনেক ভয়ানক। আমি যখন রাতের বেলায় এই জানালার সামনে এসে দাঁড়াই তখন মনে হয় ওই জিনিসটা আমার সামনে এসে দাঁড়াবে এবং আমার দিকে ঘুরে তাকাবে। কেনি তাকে আবার প্রশ্ন করে, এমনটাই যদি হয় তাহলে এর পর কি হবে? ফাতেমা জানায়, এই মুহূর্তে আমি জানি না। তারপরে কেনি রুম থেকে বের হয়ে আসে। হঠাৎ সিঁড়িতে হেনরির সাথে তার দেখা হয়ে যায়। সে দেখতে পায় হেনরির হাতে একটি ড্রিঙ্কসের বোতল। সে জানতে চায় এটা কি সে বার থেকে নিয়ে এসেছে। হেনরি বলে হ্যাঁ, সে একটু হালকা হওয়ার জন্য এটা একটু পান করবে। সে কেনিকেও অফার করে, কিন্তু কেনি তাকে মানা করে দেয়। এরপর হেনরি ও কেনি দুজনেই দুজনের রুমের দিকে চলে যায়। অপরদিকে মেরিয়েল আসতে দেরি হচ্ছিল জন্য ক্রিস্টি ক্লিনিক থেকে বের হয়ে আসে। তখন সে অ্যাম্বুলেন্সের ভেতরে দেখতে পায় মেরিয়েল ভয়ে কাঁপছে। সে তার কারণ জিজ্ঞেস করলে মেরিয়েল বলে তার কিছুই হয়নি, সে ঠিক আছে।
সে ব্রেস ক্রিস্টিকে দেখে বলে এটা সে পেয়ে গেছে। ক্রিস্টি মেরিয়েলকে বারবার জিজ্ঞেস করছিল তার কি হয়েছে, কিন্তু মেরিয়েল কোনোভাবেই কিছু বলছিল না। ওইদিকে ডোনা এলিসকে নিয়ে ওই পুতুলের ভেতর পাথর ভরছিল, যেন সেটাকে আবার লেকের ভেতরে ডুবিয়ে দেওয়া যায়। এলিস ডোনাকে উদ্দেশ্য করে বলছিল, জানি না আর কে আমাদের কাছে নর্মাল হবে। ডোনা তাকে বলে, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে এসব ভাবা বাদ দাও, তোমার স্ত্রীর কথা ভাবো, কিভাবে ভালোভাবে আগামীকাল তোমার স্ত্রীর কাছে পৌঁছাতে পারবে। তখন তাবিথা ও ইথান তাদের সাহায্য করার জন্য ব্যাগে করে পাথর নিয়ে আসে। তারপর তাবিথা ওই পুতুলদের শরীরের ভেতরে পাথর ঢোকানোর সময় হঠাৎ সে ভীষণ দেখতে পায়। ডোনা তার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারে সে হয়তো কিছু একটা বুঝতে পেরেছে। ডোনা তাকে একটু আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কিছু দেখতে পেয়েছো? আমাকে খুলে বলো, এই পুতুলটা কি আমাদের জন্য ক্ষতি নাকি ভালো? লেকের ভেতরে আরও ভয়ানক কিছু আছে, আমাদের কি এখানে থাকা উচিত নাকি উচিত না? তাবিথা বলে সে এক ঝলক দেখতে পেয়েছে, তবে সেটা অন্য পুতুল। এই লেকের ব্যাপারে সে এখনও কিছু দেখতে পারেনি। ডোনা তাকে চেষ্টা করতে বলে। তাবিথা বলে হ্যাঁ, সে সেই চেষ্টাই করছে। তখনই এলিস এসে বলে ওই পুতুলের শরীরের ভেতরে পাথর ঢোকানো কমপ্লিট হয়েছে, এখন সেটাকে ভাসিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এই কথা শুনে ডোনা ও তাবিথা সেদিকে চলে যায়। এরপর তারা সবাই মিলে ওই পুতুলগুলোকে পানিতে ভাসিয়ে দেয়। এদিকে জেড সেই ছেলেটিকে অনুসরণ করতে করতে এক পর্যায়ে হারিয়ে ফেলে। তখন সে পেছনে বয়েডকেও দেখতে পায় না। সে চিৎকার করে ডাকতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় বয়েড তার সামনেই দাঁড়িয়ে আছে। সে বলে এখন তার সাথে এরকম লুকোচুরি খেলার কোনো দরকার নেই। বয়েড তাকে বলে সে কোনো জায়গায় যায়নি, এখানে স্টিল নাও এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। বয়েড বলে তোমার হ্যালোসিনেশন যদি বেশি হয় তাহলে আমাদের এখনই ফিরে যাওয়া উচিত। ঠিক সেই মুহূর্তে জেড আবার ভায়োলিনের সুর শুনতে পায়। জেড সেই সুর অনুসরণ করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তখন সে দেখতে পায় ওই বাচ্চাটি আর ভায়োলিন বাজাচ্ছে না, সেই সুর বাম সাইড থেকে আসছে। জেড সেদিকে তাকাতেই দেখতে পায় এতদিন যাদের সে হ্যালোসিনেট করত তারা সবাই একসাথে ভায়োলিন বাজাচ্ছে। সেখানে রয়েছে ক্রিস্টোফার, পাথরে আটকে পড়ে মারা যাওয়া সেই লোকটি, একটু আগে যার হাতে রক্ত পান করলো সেই লোকটি, এবং দ্বিতীয় বিশ্বের যুদ্ধের পোশাক পরা সেই লোকটি যেটাকে সে সর্বপ্রথম দেখতে পেয়েছিল। জেড বয়েডকে বলে আমরা এখন কোথায়? বয়েড বলে আমরা এখন কলোনি হাউসের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি কি দেখতে পাচ্ছ? তখন ছেলেটি বলে তোমাকে বলেছিলাম যেই প্রশ্নের উত্তর তুমি খুঁজছো সেটা কষ্টে ভরা এক ভয়ানক সত্য। অপরদিকে দেখা যায় দীর্ঘ 40 বছর পর যখন হেনরি জানতে পেরেছে তার স্ত্রী ইসমাইলের হাতে মারা গিয়েছে এবং ইয়েলোম্যান তার স্ত্রীকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, সেটা জানার পর থেকে সে মানসিকভাবে চরম ভেঙে পড়েছে। সে প্রচণ্ড ড্রিঙ্কস করার কারণে সেন্স হারিয়ে ফেলে। তখনই ভিক্টর তার বাবাকে নিষেধ করছিল সেই আঁকা ছবি যেন আর না দেখে, কিন্তু হেনরি প্রচণ্ড ইমোশনাল হয়ে ঘর থেকে বের হয়ে আসে এবং কলোনি হাউসের একটি পিয়ানোতে একটা গান ধরে, যে গানটা ভিক্টর ছোটবেলায় তার মাকে গাইতে শুনেছিল। সেই গানে বোঝা যায় তাদের ইচ্ছে ছিল সপরিবারে বিশ্ব ভ্রমণ করার। ভিক্টর তার বাবার অবস্থা থেকে অনেক বেশি ভেঙে পড়ে। তখনই সেখানে কেনি চলে আসে আর হেনরিকে নিয়ে তাদের ঘরে নিয়ে যায়। ওইদিকে তাবিথা কাঠের মূর্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সে আবার ভীষণ দেখতে পায়। আর এই জন্যই ডোনা একটু দূরেই অপেক্ষা করছিল। তখন সেখানে ইথান আসে এবং তাকে বলে আমি তোমার আশেপাশে থাকলেই আমি অনেকটা নিজেকে সেফ মনে করি। এই কথা শুনে ডোনা অনেক খুশি হয়। তারপর ডোনা তাকে বলে সন্ধ্যা খুব কাছেই, এখনই উচিত তোমার কেবিনে ফিরে যাওয়ার। এই কথা শুনে ইথান কেবিনের দিকে চলে যায়। এদিকে ক্লিনিকে র্যান্ডাল ও জুলির ভেতরে ঝামেলা বেঁধে যায়। র্যান্ডাল তাকে বোঝানোর চেষ্টা করছিল সে যেটা করছে সেটা কখনোই সম্ভব হবে না, কারণ এই জায়গাটা তার ব্রেনের সাথে খেলছে। কিন্তু জুলি বলে যাই হোক না কেন সে তার বাবার জন্য এই কাজগুলো করেই যাবে। সে বোঝাতে চাচ্ছিল র্যান্ডাল ওই ধ্বংসস্তূপে যেতে ভয় পাচ্ছে, আর এই সমস্ত কথা আড়াল থেকে সোফিয়া শুনছিল আর সে হাসছিল। অপোজিট সাইড থেকে ক্রিস্টি ও মেরিয়েলের ঝগড়া বেঁধে যায়। ক্রিস্টি তাকে বোঝানোর চেষ্টা করছিল এখানে এক মুহূর্ত দীর্ঘ সময়, তার সাথে যেটা ঘটছে সেটা বাস্তবে অল্প হলেও কল্পনাতে সেটা অনেক বেশি। কিন্তু মেরিয়েল সেটা বিশ্বাস করে না। সে বলে এটা তেমন কিছুই নয়। সে সেখান থেকে বের হয়ে আসছিল। তখনই সোফিয়া তার সাথে বেঁধে যাওয়ার নাটক করে এবং তার হাত স্পর্শ করে। ঠিক তখনই মেরিয়েলের সাথে আবার একই ঘটনা ঘটে আর ভয়ানক চিৎকার শুনতে পায়। সে প্রচণ্ড ভয়ে চিৎকার করছিল। তখনই ক্রিস্টি এসে তাকে স্পর্শ করে আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আরেকদিকে জেড সেই লোকগুলোর সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই সবাই ভায়োলিন বাজানো বন্ধ করে দেয়। বয়েড তার কাছে জানতে চায় এখন সে কি দেখতে পাচ্ছে। জেড জানায় সে এতদিন যেই সমস্ত লোকদেরকে হ্যালোসিনেট করত
তাদের সবাইকে একসাথে দেখতে পাচ্ছে। জেড সেই ছেলেটির কাছে জানতে চায় এই লোকগুলো এখানে কেন এবং তারা কেন একই সুর বাজাচ্ছে। ছেলেটি বলে এর কারণ তুমি নিশ্চয়ই জানো। তখনই জেড বুঝে যায় এই সমস্তগুলো তারই ভার্সন, যে বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই টাউনশিপে এসে মারা গিয়েছিল। ছেলেটি বলে শুধু এই কয়েকটা ভার্সনই নয়, তুমি আরও বহু রূপে এই শহরে এসেছিলে। ছেলেটি জেডকে বলে এই লোকগুলোকে খুব ভালোভাবে দেখতে। তখন তার কথা মতো জেড এক এক করে সবাইকে খুব ভালো মতো দেখে নেয় এবং বুঝতে পারে তাদের শরীরে কোনো কাটা ফাটা নেই, অর্থাৎ রাক্ষসগুলো যেভাবে বিভৎসভাবে ছিঁড়ে ফেলে তেমন কিছুই নেই। জেড বলে ওই জঙ্গলের রাক্ষসেরা এদের মারেনি, তাহলে কে এদের হত্যা করতে পারে? ছেলেটি ফ্রেঞ্চ ভাষায় আবার একটা শব্দ বলে। জেড সেটা ট্রান্সলেট করে বুঝতে পারে শার্কের জালে মাছ আটকা পড়েছে। এর মানে হলো এই সমস্ত মানুষদেরকে টাউনশিপের মানুষই হত্যা করেছে। এটা শুনে জেড ভীষণ ঘাবড়ে যায়। ছেলেটি বলে এই শহরের লোকগুলো প্রথমে তোমাকে দোষ দেয়, তারপর তোমাকে ঘৃণা করে, শেষমেশ তোমাকে হত্যা করে। এই বাচ্চাগুলো তোমাকেই ডাকতো, অর্থাৎ যেই বাচ্চাগুলো আং খুয়ে শব্দ উচ্চারণ করত। জেড ছেলেটির কাছে গিয়ে প্রচণ্ড রেগে গিয়ে বলে যদি বারবার এইভাবেই আমি মারা যাই তাহলে এই শহর থেকে বের হওয়ার রাস্তা কোথায়? এটা কেমন তুমি সাহায্য করছো? এবার এই মৃত্যুর হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করব? ছেলেটি আর কিছু না বলে সেখান থেকে সোজা কলোনি হাউসে ঢুকে পড়ে। জেডও তার পিছে পিছে কলোনি হাউসের ভেতরে ঢুকে যায়। তখন ছেলেটি বেসমেন্টে ঢুকে পড়ে। জেড তার পিছে গিয়ে তাকে হারিয়ে ফেলে। তখন বয়েড তার উপর রেগে গিয়ে বলে কলোনি হাউসের বাইরে কার সাথে কথা বলছিলে? ঠিক তখনই জেড ওই ছেলেটিকে দেখতে পায়। ছেলেটি এবার অন্যদিকে হাঁটতে থাকে। জেডও তার পিছে পিছে যেতে শুরু করে। এই দৃশ্যগুলো দেখে বয়েডের প্রচণ্ড রাগ হচ্ছিল, তবু সে কিছু না বলে তার সাথে সাথেই হাঁটতে থাকে। ছেলেটি একটি জায়গায় থেমে যায়। জেড তাকে বলে আমরা এখানে কি করছি, এখানেই বা কেন? ছেলেটি আবার ফ্রেঞ্চ ভাষায় বলে এখানেই তুমি একটি রাস্তা খুঁজে পাবে, আর সেটাই মুক্তির পথ। এই কথা বলেই ছেলেটি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। জেড আর এক মুহূর্ত দেরি না করে সেখানে যত কিছু ছিল সবগুলো সরাতে শুরু করে। সেটা দেখে বয়েডও হাত লাগায়। তখনই তারা দুজনেই একটা দরজা দেখতে পায়, আর এটা দেখে জেড ভীষণ অবাক হয়ে যায়। সে বয়েডকে বলে তুমি কি আমার মতোই একটা দরজা দেখতে পাচ্ছ? বয়েড বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। এদিকে ক্রিস্টি মেরিলকে জিজ্ঞেস করে অ্যাম্বুলেন্সে কি হয়েছিল। মেরিল বলে প্রথমবার সে যে চেম্বারের ভিতরে বন্দি হয়েছিল এবারও সে ঠিক একই চেম্বার দেখতে পেয়েছে, আর রেডিওতে ভয়ানক সব চিৎকারের আওয়াজ শুনছিল। সেই আওয়াজগুলো হলো এই শহরের বন্দি হওয়া মানুষগুলো যারা এক সময় মারা গিয়েছিল। তখন সোফিয়া বলে তুমি হয়তো ঈশ্বরের কোনো মাসিহা যে তোমাকে বাছাই করেছে। এই কথা শুনে মেরিয়াল সেখান থেকে উঠে যায়। তখন ক্রিস্টি মেরিয়ালকে বলে সে প্রথম থেকেই জানে এই শহরের প্রত্যেকটা মানুষের ব্রেনের সাথে খেলা হচ্ছে। মেরিয়াল বলে সে এবার যেটা শুনেছে এটা ঠিক প্রথমবারের মতোই অনেকটা প্রাচীন, আর এটা শোনার পর থেকেই তার ভেতরের যন্ত্রণা ও ভয় আরও বহু গুণে বেড়ে গেছে। এটার মাধ্যমে তারা আরও শক্তিশালী হচ্ছে। সে আফসোস করে বলে আমরা কখনোই এই শহর থেকে বের হতে পারবো না, আমরা ঘুরে ফিরে আবার এই শহরেই আসবো, আর এভাবেই আমরা মারা যাব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অপরদিকে রাতের বেলায় সবাই একটি কেবিনের ভেতরে আশ্রয় নেয়। সেখানে তারা নিজেদের ভেতরেই কথা বলে। হঠাৎ তারা একটি ভয়ানক সুর শুনতে পায়। এ যেন এক নিশির ডাক। চারিদিকে নিস্তব্ধ, কিন্তু ভেসে আসছে একটি সুর। সত্যিই খুব ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। তখন তাবিথা বলে সে এই সুর চেনে। ডোনা তাড়াতাড়ি জানতে চায় সেটা কি। সে বলে ছোটবেলায় সে 3টে পুতুল নিয়ে খেলছিল আর এই সুরে গাইছিল। হঠাৎ একজন লোক প্রচণ্ড রেগে তার কাছ থেকে পুতুলগুলো কেড়ে নেয় এবং লেকের ভেতরে ফেলে দেয়। লোকটি বলেছিল এই পুতুলগুলোর কারণেই সে দুঃস্বপ্ন দেখছে। একদিন সেই লোকটি মারা যায়, তারপরেই তার দুঃস্বপ্নগুলো লেকের ভেতর থেকে বাস্তব হয়ে ফিরে আসে। অর্থাৎ লোকটি স্বপ্নে দেখেছিল এই পুতুলগুলো লেক থেকে মানুষের মতো একটি দানব হয়ে উঠে এসেছে। তাবিতার সব কিছু মনে পড়ে যায়। সে বলে এখানে থাকা তাদের নিরাপদ নয়, এখনই তাদের এখান থেকে চলে যেতে হবে। এলিস বলে তাদের কাছে তো ট্যালিসম্যান আছে। তাবিতা জানায় এখানে কোনো ট্যালিসম্যান কাজ করবে না। ঠিক তখনই লেক থেকে ওই পুতুলগুলো ভয়ানক রূপ ধরে উঠে আসে এবং তাদের উপর হামলা করে। সেই পুতুলটি কলোনি হাউসের সেই লোকটি যার নাম রোজার তাকে বীভৎসভাবে হত্যা করে। এলিস তাকে বাঁচাতে গেলেও ব্যর্থ হয়। ডোনা, তাবিথা ও ইথান কেবিনটির পিছনে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর এলিস জিজ্ঞেস করে ওই মহিলাটি কোথায়, কিন্তু তারা এই মুহূর্তে জানে না ওই মহিলাটি কোথায় আছে। তখন দেখা যায় ওই মহিলাটি যেখানে লুকিয়েছিল সেখানে আরেকটি পুতুল এসে তাকে ধরে ফেলে, আর সে ভয়ানকভাবে চিৎকার করে ওঠে। এলিস তাড়াতাড়ি তার দিকে ছুটে যায় বাঁচানোর জন্য। সেই মুহূর্তে ওই ভয়ানক পুতুলটি মহিলাটির মুখ আগুনে ঝলসে দেয়।
তখনই পেছন থেকে এলিস এসে পুতুলটিকে আঘাত করতেই সে আগুনের ভেতরে পড়ে যায় এবং তার 2 হাতে আগুন ধরে যায়। এলিস তাড়াতাড়ি মহিলাটিকে সেখান থেকে নিয়ে পালায়। অপোজিট সাইডে ডোনা তাবিতাকে বলে, এই মুহূর্তে যা কিছু হয়ে যাক না কেন আমাদের এখান থেকে দৌড়ে পালাতে হবে। ঠিক তখনই পেছন থেকে একটি পুতুল এসে ডোনার গলা চেপে ধরে। তাবিতা কাঠের পুতুল দেখে বুঝতে পারে এটাই একমাত্র হাতিয়ার এই পুতুলগুলোর হাত থেকে রক্ষা করার। সে ওই কাঠের পুতুলটি তুলে ভয়ানক রাক্ষসের পিঠের ভেতর গিঁথে দিতেই সে সাথে সাথে মারা যায়। তখন অপোজিট সাইড থেকে এলিস ওই মহিলাটিকে নিয়ে তাদের কাছে আসে। ডোনা তাবিতার কাছে জানতে চায় এসব কি হচ্ছে। তাবিতা বলে, আমার সব কিছু মনে পড়ে গেছে, আমি জানি তাদেরকে কিভাবে আঘাত করতে হবে। সেই মুহূর্তে হাতে আগুন লাগা ওই পুতুলটি তাদের দিকে এগিয়ে আসে এবং কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে আবার ফিরে যায়। শেষ দৃশ্যে দেখা যায় জেড সেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে, তার সাথে সাথে বয়েডও যাচ্ছে। তারা দেখতে পায় বিশাল একটা লম্বা টানেল, সে সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ জেড একটি মাকড়সা দেখতে পায় আর সেটা দেখার পরে পিছনে তাকাতেই দেখে বয়েড কোথাও নেই। সে বেশ কয়েকবার চিৎকার করে বয়েডকে ডাকতে থাকে, কিন্তু বয়েডের কোনো সাড়া পাওয়া যায় না। তাই সে সেখান থেকে একটি লাইট নিয়ে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। হঠাৎ সে পাহাড়ের গুহার রাস্তা খুঁজে পায়। সে সেদিকে গিয়ে বারবার বয়েডকে খুঁজতে থাকে এবং চেঁচিয়ে ডাকতে থাকে। সে গোলক ধাঁধার ভেতরে পড়ে যায়। তখনই পেছন থেকে বয়েড এসে তাকে ধরে ফেলে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। বয়েড তাকে শব্দ করতে মানা করে বলে, আস্তে আস্তে কথা বলো, আমাদের এখান থেকে দ্রুত চলে যেতে হবে। তারা কয়েক ঘন্টা যাবত ধরেই এখানে ঘোরাফেরা করছে। জেড বলে এটা বাস্তব হতে পারে না, কারণ তারা কলোনি হাউসের ভেতরে রয়েছে আর এই রাক্ষসের গুহা কলোনি হাউস থেকে বেশ খানিকটা দূরে থাকার কথা। তাহলে তারা কিভাবে গুহার ভেতরে প্রবেশ করলো? এটা কোনোভাবেই সত্য হতে পারে না। তখন বয়স তার হুঁশ ফেরানোর জন্য সেই শব্দটা বলে, ক্যাপ্রিকন। এবার জেড বুঝতে পারে যে হ্যাঁ, সেটাই বাস্তব। বয়েড তাকে গাইডের মতো করে এখান থেকে বের করে নিয়েই যাবে, তখন সে আবার ওই ছোট ছেলেকে দেখতে পায়। সে তাকে ইশারা করে তার পিছে আসতে। জেড আবার তার পিছু করে। এরপর জেড সেইখানে পৌঁছে যায় যেখানে সে ওই প্রতীকের রহস্য উন্মোচন করেছিল। সেখানে পাথর দেখে জেড ছেলেটিকে বলে, এখানে সেই বাচ্চাদেরকেই বলি দেওয়া হতো। সে এর আগেও তাবিতার সাথে এই বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু কখনোই পারেনি। এখানে কি এমন জিনিস আছে যার কারণে ওই বাচ্চাদেরকে বাঁচানো যাবে? এই কথাগুলো বলার পরও ছেলেটি কোনো উত্তরই দেয় না। সে বারবার চেঁচাতে থাকে। তখন ছেলেটি সেখান থেকে অন্যদিকে চলে যায় আর অপোজিট সাইড থেকে এক এক করে রাক্ষসেরা বেরিয়ে আসতে থাকে। তাদের মধ্যে একজন বলে, তোমার বয়েডের কথাই শোনা উচিত ছিল, কিন্তু তুমি প্রথম থেকেই একজন বোকা মানুষ। এই কথা বলার পর সেই রাক্ষসগুলো জেডকে ধরে সেখানে থাকা একটা কবরের ভেতরে ফেলে দিয়ে পাথর দিয়ে আটকে দেয়। সে প্রচণ্ড চিৎকার করছিল। হঠাৎ সে দেখতে পায় তার পায়ের কাছেই সেই ঘোল চিলড্রেন। সে জেডকে বলে, আংখুয়ে। এটা শুনে জেড এতটাই ভয় পেয়ে যায় যে সে উন্মাদের মতো চেঁচাতে শুরু করে। তখনই বয়েড তার হুঁশ ফেরায়। সে বুঝতে পারে সে এখন পোস্ট অফিসের ভেতরে রয়েছে। জেড বলে, আমরা এখানে কেন? আমাদের তো সেই গুহার ভেতরে থাকার কথা। বয়েড বলে, তুমি 1 ঘন্টারও বেশি সময় ধরে এখানে বসে আছো। প্রথমে তুমি ওই জানালার কাছে ছিলে, তারপর এখানে এসে বসেছো। অর্থাৎ জেড প্রথমে হ্যালোসিনেট করার পরে এখানে এসে বসেছিল। ঠিক তখন থেকেই সে এতক্ষণ যাবৎ হ্যালোসিনেট করছিল। সে এবার অনেক খুশি হয়ে বয়েডকে বলে, আমি জানি কিভাবে আমাদের আসল ঠিকানায় ফিরে যেতে হবে। আমি জানি কিভাবে ওই বাচ্চাদেরকে বাঁচাতে হবে। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। এই চ্যানেলে 55% মানুষ এমনিতেই দেখছে, কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করছে না। তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, কারণ আপনার একটি সাবস্ক্রাইব এই চ্যানেলটা অনেক বড় পর্যায়ে পৌঁছে যাবে।